বিধানসভা তার বিরোধী দলনেতা, তাকে আমরা চাই না কোনো বিধায়ক। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে একের পর এক বড় সিদ্ধান্ত সামনে আসছে। এদিকে আজ ভারতের বিধানসভায় প্রথম অধিবেশনে শুভেন্দু অধিকারী পদত্যাগ করে, অন্যদিকে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হয় ভারতের রাজনীতির মধ্যে অসংখ্য দুর্নীতি করার অপরাধে। এই নিয়ে ভারতবর্ষ তুলপাড়। দেখো দেখো অনেক তো করেছো, এবার তো দেখতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাননীয় স্পিকার মহোদয়, আমি প্রথমেই আপনাকে দেশের প্রাচীনতম এই যে পবিত্র হাউস, বাংলাকে সুশাসন দেওয়াই এই মুহূর্তে বর্তমান বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী বলেছেন আগে দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে। পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই সরকারকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং গোটা হাউসে শাসক ব্রাঞ্চ এবং বিরোধী ব্রাঞ্চের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। এদিকে মুখ্যমন্ত্রীর পদ হারাতে চলেছেন শুভেন্দু অধিকারী। ভোট চুরির সকল তথ্য ফাঁস। সুপ্রিম কোর্টের রায়ে কপাল খুলে গেল মমতা ব্যানার্জির। আজ বিধানসভায় প্রথম অধিবেশনে শুভেন্দু অধিকারীর বক্তব্যে নরেন্দ্র মোদী ভয়াবহ বিপদে পড়ে, অন্যদিকে মমতা ব্যানার্জির কপাল খুলে মমতা ব্যানার্জি আবারও ক্ষমতা পেতে পারে। দর্শক শ্রোতা, গত নির্বাচনটি ভোট চুরির মাধ্যমে তারা বিজয়ী হয়েছিল, এইটা ভারতের প্রত্যেকটা জনগণ বলছিল। আজকে বিধানসভায় প্রমাণিত হয় এবং স্পিকারের অ্যাকশনে শুভেন্দু অধিকারী পদত্যাগ করতে বাধ্য হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ভারতের রাজনীতির মধ্যে উত্তাল পরিস্থিতি হয় এই বিধানসভার ঘটনাকে কেন্দ্র করে, এবং নরেন্দ্র মোদীও যে বিপদে পড়ে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। বিরোধীদের আশ্বস্ত করতে চাই যে সংবিধানের পরিভাষা, বিধানসভা সংসদীয় গণতন্ত্রে হাউস বিলংস টু অপোজিশন, ফাইনাল ডিসিশন অধ্যক্ষ নেবেন। কিন্তু আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন, যদি না আপনাদের দলের আপত্তি না থাকে। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। আপনারা আমাকে চিঠি দিলেন, দেবেন, প্রাপ্তি স্বীকারও পাবেন এবং কিছুটা ইতিবাচক ফলাফলও পাবেন। আশ্বস্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে মাননীয় নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যেভাবে সরকার চালাচ্ছে, এই সরকারও তার অন্যথা করবে না। এটা মারামারি করার জায়গা নয়। আমরা চাই দায়বদ্ধতা, ভাষা প্রয়োগের স্বাধীনতা। আমরা চাই সংবিধানকে মাথায় রেখে, সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে দীর্ঘ বক্তৃতা করা উচিত নয়। পরম্পরা মেনে প্রোটেম স্পিকার, যিনি গত 3 দিন নিষ্ঠার সঙ্গে চালালেন, মাননীয় তাপস রায়, সিনিয়র মেম্বার অব দিস হাউস, সিনিয়র লিডার অব দি স্টেট, তার যোগ্যতা দিয়ে যেভাবে পরিচালনা করেছেন, তিনিও নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখানে প্রধান বিরোধী দল থাকলেও অন্যান্য বিরোধী দল থেকেও কয়েকজন জিতে এসেছেন। এই বিধানসভায় সকলের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ক্ষেত্রে তারাও হয়তো শুভেচ্ছা দেবেন। আমি আশা করব আমাদের স্পিকার মহোদয় ঘোষণা করবেন আমরা পরে কবে বসবো, সেটা আমার ঘোষণা করা উচিত নয়। কারণ মাননীয় স্পিকারের চেয়ারের মর্যাদা, তিনি নিশ্চয়ই সরকারের সঙ্গে পরামর্শ করে চলবেন, তার চেয়ারের মর্যাদা, তার সম্মানের মর্যাদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ তিনি
এই হাউসের কাস্টোডিয়ান। তাই আমি আশা করব পরবর্তী বিধানসভার যখন পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে মহামহিম রাজ্যপালের বক্তৃতার মধ্য দিয়ে, তার আগে সর্বদলীয় মিটিং, বিএ কমিটি, বিভিন্ন হাউস কমিটি এবং স্ট্যান্ডিং কমিটি ফরমেশন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি করা, ফিনান্স কমিটিগুলির নির্বাচন, সব ক্ষেত্রেই এই বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বিগত দিনে যারা দিকপাল স্বাধীনতা সংগ্রামীরা, অজয় মুখোপাধ্যায় থেকে শুরু করে, তারা যেভাবে এই বিধানসভাকে চালিয়েছেন, যে পরম্পরা ছিল, এই পরম্পরা আমাদের চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ডগুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মস্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো, সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল পার করেছি। পোস্টপোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল। স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম এক্সটেন্ড করে দেবেন। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছি হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার মানুষ অন্তত আগামী নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে, আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজে সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনের পর নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় আসছেন, তাদের বক্তব্য রাখছেন এবং অধিবেশনের প্রথম দিনে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন, রাজ্যের স্বার্থে কথা বলবো, অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা করব না। হ্যাঁ, তিনি কার্যত এই কথাটাই বললেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত প্রশংসা করলেন এবং একটি বিষয় ছাড়া বাদ বাকি সমস্ত বিষয়ে তিনি সহমত পোষণ করলেন শুভেন্দু অধিকারীর সাথে। তিনি বললেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের পর বেশ কিছু ধর্মস্থান কিন্তু আক্রান্ত হয়েছে এবং বললেন 2021-এ তিনি ফিরে গেলেন, যে 2021-এই তৃণমূল কংগ্রেসের লোকেরা ভাঙড়ের আইএসএফ এর ছেলেদের মারধর করেছে, সেই সমস্ত বার্তাও কিন্তু নওশাদ সিদ্দিকী প্রথম দিনের অধিবেশনে তুলে ধরলেন। এবং দেখুন তিনি ঠিক কি বলছেন, এই অধিবেশনের প্রথম দিনে নওশাদ সিদ্দিকীর কি বার্তা দিচ্ছেন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে একের পর এক বড় সিদ্ধান্ত সামনে আসছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হবে প্রশাসনিক কড়াকড়ি, দুর্নীতি বিরোধী অভিযান এবং আইন শৃঙ্খলাকে নতুনভাবে প্রতিষ্ঠা করা। আর সেই ধারাবাহিকতায় এবার সামনে এসেছে আরো একটি স্পর্শকাতর সিদ্ধান্ত, রাস্তায় নামাজ পড়া বন্ধ করা সরকারি নির্দেশ। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির, কারণ এতদিন যিনি বিভিন্ন ইস্যুতে মুসলিম আবেগের পক্ষে সরব হতেন, তিনি এবার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করে কার্যত নতুন রাজনৈতিক বার্তা দিলেন। স্পষ্ট ভাষায় বলেছেন, রাস্তা বন্ধ করে নামাজ পড়া উচিত নয়, এতে সাধারণ মানুষ অসুবিধা হতে পারে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ বাংলার রাজনীতিতে ধর্মীয় বিষয় নিয়ে নেতাদের অবস্থান সাধারণত অত্যন্ত সতর্ক এবং আবেগ নির্ভর হয়। সেখানে একজন মুসলিম বিধায়কের মুখে এমন মন্তব্য নিঃসন্দেহে নতুন রাজনৈতিক সমীকরণে ইঙ্গিত দিচ্ছে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। सरकार को ईद का जो रेड रोड में जो नमाज वो तो बंद नहीं किया, लेकिन किसी को रास्ता बंद करके कोई नमाज पढ़ना तो कोई
उचित नहीं है। तो जिसी को রাজ্যের নতুন সরকার ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর প্রথম থেকে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার কথা বলেছেন। আগে তৃণমূল সরকারের আমলে হওয়া বিভিন্ন দুর্নীতির তদন্তের ফাইল আবারও খোলা হবে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে তেলজলায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার পর মুখ্যমন্ত্রী বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নেন। কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি বাড়ি ও বিল্ডিং চিহ্নিত করে ভেঙে ফেলার জন্য। শুধু তাই নয়, ওইসব বিল্ডিং এর বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই অবস্থান থেকে স্পষ্ট, নতুন প্রশাসন জিরো টলারেন্স নীতিতে চলতে চাইছে। এই প্রেক্ষাপটে সামনে এসেছে রাস্তায় নামাজ পড়া বন্ধের সিদ্ধান্ত। সরকারি সূত্রের দাবি, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ধর্মীয় জমায়েতের কারণে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা তৈরি হয়। বিশেষ করে শুক্রবারের নামাজের সময় কলকাতায় কিছু এলাকায় ব্যাপক যানজট দেখা যায়। সেই সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং অত্যন্ত রাজনৈতিক এবং সামাজিকভাবেও স্পর্শকাতর। কারণ ধর্মীয় স্বাধীনতা এবং জনস্বার্থ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সবসময় কঠিন। ফলে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর সবচেয়ে বেশি কেড়েছে হুমায়ুন কবিরের মন্তব্য। কারণ বাংলার রাজনীতিতে তিনি বরাবরই স্পষ্টভাষী নেতা হিসেবেই পরিচিত। বিভিন্ন সময়ে তিনি সংখ্যালঘুদের অধিকার নিয়ে সরব হয়েছেন। সেই তিনি এবার সরকারের অবস্থানকে সমর্থন করে বলছেন, মানুষের অসুবিধা নয়, এমন কাজ করা উচিত নয়। এই মন্তব্যের মধ্যে অনেকের রাজনৈতিক বাস্তববোধের ইঙ্গিত দেখছেন। কারণ বর্তমানে বাংলার রাজনীতিতে মধ্যপন্থী অবস্থান নেওয়ার প্রবণতা বাড়ছে। ধর্মীয় আবেগকে পুরোপুরি উস্কে না দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দিকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন নেতারা। হুমায়ুন কবিরের বক্তব্য সেই কৌশলের অংশ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাকে সুশাসন দেওয়াই এই মুহূর্তে বর্তমান বিজেপি সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী বলেছেন, আগে দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। অনুপ্রবেশ বন্ধ করাই এই বিজেপি সরকারের প্রধান লক্ষ্য। কিন্তু এই জমি হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্ব নেবেন কে? কোন সচিবের কাঁধে দায়িত্ব পড়বে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। আপনারা জানেন যে নতুন সরকার গঠন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা নির্দেশ দিচ্ছেন এবং সেগুলো পালন করতে বলছেন। প্রশাসনিক পর্যায়েও তিনি কিন্তু তৎপরতা রেখেছেন। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সুশাসন দেওয়াই একটা মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, 100 দিনের টার্গেটকে বেঁধে রেখে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী। 100 দিনের মধ্যে কি কি তিনি করবেন, কি কি পরিকল্পনা, সবটাই আপনাদেরকে দেখিয়েছি, আমরা বলেওছি। কিন্তু এবার আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, এই 100 দিনের টার্গেটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু দিক নির্দেশ করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএসএফ কে জমি হস্তান্তর। কারণ বিএসএফ কে জমি হস্তান্তর ঠিকঠাক হলে সীমান্ত সুরক্ষিত হবে, কাঁটাতারের বেড়া আরো সুদৃঢ় হবে এবং যার ফলে অনুপ্রবেশ ঠেকানো যাবে। অনুপ্রবেশ বন্ধ করাই এই বিজেপি সরকারের প্রধান লক্ষ্য। তাই 100 দিনের টার্গেটের মধ্যে সেটা অবশ্যই রয়েছে। কিন্তু এই জমি হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্ব নেবেন কে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকে দায়িত্ব দেবেন? কিভাবে জমি হস্তান্তরের প্রক্রিয়া হবে? বা সীমান্ত উন্নয়নের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোন সচিব মধ্যস্থতা করবেন বা দায়িত্ব নেবেন? মোট কথা দায়িত্ব নিয়ে একজনকে তো এই কাজটা করাতে হবে। সেই দায়িত্ব কে নেবেন? কোন সচিবের কাঁধে দায়িত্ব পড়বে? এই বিএসএফ এর জমি হস্তান্তর এবং সীমান্ত উন্নয়ন বিষয়ে আধিকারিকের দায়িত্ব নেবেন কে? এইসব নিয়ে জল্পনা চলছিল। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের গুরুত্বপূর্ণ 41টি দপ্তরের সচিবদেরকে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে সচিবদেরকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, তাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্বভার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকেই তিনি জানিয়ে দিলেন যে বিএসএফ কে জমি হস্তান্তর এবং সীমান্ত সুরক্ষা বিষয়ক এই দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিক কে হতে চলেছেন। যিনি হতে চলেছেন তার অভিজ্ঞতার ভান্ডার কম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন তৃণমূল কংগ্রেসের সরকারের সময় এই সচিব ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে পরবর্তীকালে মুখ্য সচিবের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। এমনকি একটা সময় রাজভবনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। আশা করি অনেকেই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন না তাদের জন্য এবার নামটা আমরা বলবো। তবে শুভেন্দু অধিকারী তাকে বুঝিয়ে দিয়েছেন যে সীমান্ত সুরক্ষাটাই এখন মূল গুরুত্বপূর্ণ বিষয় এবং বিএসএফ কে জমি দেওয়া নিয়ে বিতর্ক আজকের নয়। পূর্ববর্তী রাজ্য সরকার বিএসএফ কে জমি দেয়নি, যার ফলে এ রাজ্যের বহু এরিয়া নন ফেন্সিং হয়ে রয়েছে, মানে কাঁটাতার বিহীন নেই। এই যেমন ধরুন নদিয়ার বরণবেরিয়া রয়েছে, মালদার দিকের বেশ কিছু এলাকা রয়েছে, বালুরঘাটের দিকে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু কোনো কাঁটাতার নয়।
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি ভারতের বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য দেয় তার বক্তব্যে অনেক কথা উঠে এসেছে এবং ভারতের বিধানসভাকে কেন্দ্র করে অসংখ্য ঘটনা ঘটেছে ভারতে। আপনারা দেখতে পারবেন এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।